বন্ধুরা, আজকে যে বইটি নিয়ে আলোচনা করতে এসেছি বইটি হচ্ছে ভূত উপনিষদ। বইটি প্রকাশিত হয়েছিল বিদ্যানন্দ প্রকাশনী থেকে 2020 সালে। বইটি সম্পাদনা করেছিলাম আমি রাজীব চৌধুরী, এবং এই বইটিতে দুই বাংলার অনেক লেখক লেখিকাদের সমন্বয় ঘটেছিল। 2020 সালে যখন কোভিড পিরিয়ড ছিল, সেই সময়টাতে হঠাৎ করেই একদিন কবি রাকিবুল হায়দার আমার কাছে নক করেছিলেন যে, দাদা, আমি এই ধরনের একটা বই করতে চাই, আপনি এটাকে সম্পাদনা করুন। সেই সময়ে দিনলিপিগুলি আশা করি আপনারা সবাই জানেন কেমন ছিল সেই দিনগুলো। পরে বসে থেকে খুব বোর ফিল হচ্ছিল, চিন্তা করছিলাম লেখালেখি করব, কিন্তু আসলে লেখালেখিটাও ওভাবে হচ্ছিল না হওয়ার বিস্তর কারণ ছিল। চারপাশে মৃত্যু, হতাশা, গৃহবন্দী অবস্থা, কোয়ারেন্টাইন পিরিয়ড, এবং সব কিছু মিলে আমরা খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যে পরিস্থিতিটাকে অচল পরিস্থিতিটাকে সচল করার জন্য এই বইটা আমাকে সম্পাদনা করতে হয়েছিল, এবং যার ফলে আমি অনেকটাই সুস্থ জীবন আসতে পেরেছিলাম। এবং সেই সময়কার কঠিন সময়টাতে আমার পাশে দাঁড়িয়েছিলেন দুই বাংলার বিভিন্ন লেখক লেখিকারা, যারা আমাকে সেই মুহূর্তে গল্প দিয়ে এবং তাদের বুদ্ধি দিয়ে নানান ধরনের সাহায্য এবং সহযোগিতা করেছিলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ কবি রকিবুল হায়দারের কাছে এবং বিদ্যানন্দ টিমের কাছে, যারা এই বইটিকে প্রকাশ করতে সাহায্য করেছিলেন সেই সময়টাতে। তো এই বইটিতে আমি 2020 সালে প্রকাশিত হয়েছিল, আজকে 2025। আমি কেন এই বইটি নিয়ে এসেছি, কারণ হচ্ছে নিয়ে এসেছি আমি একদিন হঠাৎ করে মেলায় দেখলাম যে বইটির দ্বিতীয় এডিশন এসছে। তো বইটি আসলে আমার কাছে একটু বোঝার মতো ছিল। এই কারণ হচ্ছে বিদ্যানন্দ প্রকাশনী বইটা বের করার পর বিভিন্ন ধরনের সিচুয়েশনের কারণে, কারণ বিদ্যানন্দের যে ব্যস্ততা বা যে বিদ্যানন্দ যে পরিধিতে কাজ করে, যে পরিধিতে আসলে আমরা কেউই বিলং করি না, আমরা খুব নর্মাল লাইফ লিড করি, বাট বিদ্যানন্দ হচ্ছে একটু ব্যস্ত জীবন পার করে। এই ব্যস্ততাটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ত্রাণ সরবরাহ করা, শিশুদের পাঠদান, নানা ধরনের সামাজিক এবং কাজকর্মে বিদ্যানন্দ সবসময় ব্যস্ত থাকতো বা এখনও থাকছে। যার ফলে হয়েছে কি যে এই বইটা নিয়ে বিদ্যানন্দের ফোকাসটা একটু সরে গিয়েছিল বা সামহাও কিছু একটা, যার ফলে এই বইটা সেই সময় অনেকের চাহিদা থাকা সত্ত্বেও এপার বাংলায় বা ওপার বাংলায় অনেকে এই বইটা পড়তে পারেননি 2020 সালে। বাট 2021-22 আই থিঙ্ক 23-24-এ বইটি বেশ ভালোভাবে পাঠকদের হাতে গিয়েছিল, যার ফলে বইটি স্টক আউট হয়ে যায়, এবং 2025-এ এসে বিদ্যানন্দ প্রকাশনী বইটির সেকেন্ড এডিশন বের করে, যার ফলে এটি নিয়ে আসলে কথা বলতেই হচ্ছে। কারণ এই বইটির যে কন্টেন্ট, মূলত এই কন্টেন্টই এই বইটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, এবং আমি ধারণা করছি যে এই বইটির যেভাবে এইটার মধ্যে যে পরিমাণ রিচ কন্টেন্টস আছে, এই দুই বাংলার এই মুহূর্তের জীবিত এবং তরুণ কথা সাহিত্যিক যারা এই মুহূর্তে বাংলা সাহিত্যে হরর থ্রিলার নিয়ে কাজ করছেন, ভৌতুড়ে সাহিত্য নিয়ে কাজ করছেন, তাদের অন্যতম মুখগুলো নিয়ে বইটিকে আমি সাজিয়েছিলাম। এবং দেখা গেছে যে বইটিতে যারা আছেন তারা এই মুহূর্তে বাংলাদেশে এবং ভারতে বেশ জনপ্রিয় লেখক লেখিকারা। সেই সময়ে যারা একদম নতুন ছিলেন, আমি তাদের গল্প নিয়েছি এবং আমি চেষ্টা করেছি তাদের সবাইকে নিয়ে এই বইটিকে সাজানোর জন্য। বলে রাখা ভালো যে বইটির প্রচ্ছদ আমি করেছিলাম সেই সময়, যদিও বা খুব একটা ভালো প্রচ্ছদ হয়নি, বাট আমার কাছে ওই সময় মনে হয়েছিল বা এখনও মনে হচ্ছে যে না, প্রচ্ছদটা ঠিক চলনসই। এবং ভূত উপনিষদ নামটা দেওয়ার একটা অদ্ভুত কারণ ছিল যে আমি চিন্তা করেছিলাম যে বইটিতে উপনিষদের মতো হিন্দুইজমের যে ধর্মগ্রন্থ আছে, উপনিষদের মতো করে বিভিন্ন ধরনের কোর হরর থ্রিলার স্টোরিগুলো উঠে আসবে। কোর থ্রিলার স্টোরি বলতে আমরা যেটাকে বুঝি, মনে করেন একদম মৌলিক যে অংশটা, মানে আমাদের মৌলিক হররের মূল অংশটাই হচ্ছে ভয়। এই গল্পটাতে আসলে ভয়টাকে আমি তুলে আনতে চেয়েছি, যেহেতু এর আগে অনেকগুলো বইয়ে ভয় নিয়ে অনেকগুলো বই হয়েছে, যেমন ভয় সমগ্র 1, ভয় সমগ্র 2, আমরা জানি বইগুলো নিয়ে আমরা অনেক পড়েছি, ভারতে বা বাংলাদেশে অনেক পাঠক পাঠিকারা পড়েছেন, যার ফলে আমি এটাকে একটু ভিন্ন নামকরণ করার চেষ্টা করেছিলাম।
তো এই বইটিতে আছে মোহাম্মদ আলমগীর তৈমুর স্যারের গল্প ভাড়া। মধুমিতা মুখার্জি, উনি ভারতে বসবাসরত। ওনার পিশাচের আতঙ্ক বই গল্পটা আসলে অসাধারণ, বিশেষ করে ভাড়া গল্পটা এর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রন্থে প্রকাশিত হয়েছে। বেশ ভালো মানের একটা গ্রন্থ, এবং আই থিঙ্ক আলমগীর তৈমুর স্যারের এই গল্পটা যদি আরও 10টা বইও প্রকাশিত হয় তবুও এই গল্পটা সেই বইটার একটা অ্যাসেট, মানে আই থিঙ্ক মানে গল্পটা খুবই ভালো। পিশাচের আতঙ্ক, মধুমিতা মুখার্জি লিখেছেন এই গল্পটা। আছে প্রিন্স আশরাফ ভাইয়ার ঘাউল গল্পটা, তাহমিনা সানি ওরা, তানভীর মৌসুম লিখেছেন সলমুল্লি, এবং শিকলের শব্দ পাওয়া যায় লিখেছেন রাশিকুর রহমান রিফাত। ভুজঙ্গম গল্পটা লিখেছেন বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ভৌতুরে কথা সাহিত্যিকদের মধ্যে বা ভৌতিক গল্পের কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম রুবেল কান্তিনাথ। সেই কাজটি লিখেছেন মুকুলিকা দাস। উনি এই মুহূর্তে ভারতে বসবাসরত, এবং তিনি ভারতে বেশ ভালো সাহিত্য চর্চা করছেন। এই মুহূর্তে তিনি কলকাতায় আছেন বা ভারতে অবস্থান করছেন। আচ্ছা, জাবের রহমানের বাগুত। জাবের রহমান আমার বন্ধু, বাট তার কিছু লেখা পত্রিকা বা বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। রিসেন্টলি জাবেরের একটা সংকলনে আমার লেখা প্রকাশিত হয়েছে, বাট শুধু বন্ধুগুলো বলছি না, তার এই গল্পটা আসলে বেশ দারুণ ছিল, বাগুত নিয়ে গল্পটা। বলে রাখা বলো যে এখানকার বেশিরভাগ গল্পে আমি হাত দিয়েছি। আমি সম্পাদক হিসেবে আমি লেখকদের কাছ থেকে বেস্ট নেওয়ার জন্য বিভিন্ন অংশ আমি তাদের কাছ থেকে তাদেরকে দিয়েই আবার লিখিয়ে নিয়েছি। এটাকে ঠিক আমি খারাপ বলবো না, বাট আমার সম্পাদক হিসেবে আমার যতটুকু করা দরকার ছিল এই গল্পগুলোকে আরও আকর্ষণীয় এবং আমার সে কোর জায়গাটাকে তুলে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করেছি, এবং লেখকেরা আমাকে যথেষ্ট হেল্প করেছেন। এবং এই দিক থেকে পিনাক দে আছেন, যিনি লিখেছেন আগন্তুক গল্পটা। পিনাক দে তরুণ কথা সাহিত্যিক, সামারিন ব্লগ থেকে আমি তাকে চিনি, এবং তিনি এখানে বেশ ভালো গল্প লিখেছেন। গল্পটা বেশ ভালো ছিল, এবং পিনাকের একটা বিষয় ছিল কি, আমি এই গল্পটা 2015-16 সালে আমি পিনাকদের কাছ থেকে চেয়েছিলাম। পিনাক দে এই গল্পটা আমাকে দিয়েছিল, এবং আমি একটা বই বের করতে চেয়েছিলাম, সেটাও একটা সম্পাদিত গ্রন্থ ছিল, বাট সেই প্রকাশকের কারণে সে বইটা না হওয়ার ফলশ্রুতিতে পিনাক দে এই গল্পটার কাউকে দেয়নি। সে ভেবেছিল যে গল্পটা শুধু আমাকেই দেবে, এবং আমি আসলে গ্রেটফুল যে পিনাক আমাকে আবার এই গল্পটাই দিয়েছিল, এবং বেশ ভালো ছিল গল্পটা। কারণ সেই সংকলনটাতে যাদের লেখা এসেছিল সেই লেখাগুলো, সংকলনের নাম ছিল প্রিয়ভূত। সেই গল্প যারা লেখা দিয়েছিলেন আমি সবাইকে লেখা ফেরত দিয়েছি, এবং সবাই বেশিরভাগই সেই গল্পটা অন্য কোনো একটা বইতে ছাপিয়ে দিয়েছে, বা অন্য কোনো, খুব স্বাভাবিক একটা বিষয় ছিল। আমি তাতে কোনো মাইন্ড করিনি, এবং তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করেছিলাম যে আমি পারছি না, কারণ এটার প্রয়োজন যে ফান্ডিংটা হচ্ছিল না। বাট পিনাক কিন্তু সে কাজটা করেনি, এবং আমি তার প্রতি আসলেই কৃতজ্ঞ ছিলাম যে পিনাক আমাকে আশাহত করেনি, এবং তার সেই সারা গল্পটাই আমাকে দিয়েছিল। তারপর আছে লুৎফুল কায়সার বাতিঘর। লুৎফুল কায়সারকে আপনারা সবাই জানেন। লুৎফুল কায়সার এই মুহূর্তে বাংলাদেশের সেরা অনুবাদকদের মধ্যে একজন অন্যতম, এবং তার অনুবাদ পড়ার জন্য পাঠক মুখিয়ে থাকে। লুৎফুল কায়সার প্রিয় ছোটো ভাই, থ্যাংক ইউ লুৎফুল, আপনি এই গল্পটা দিয়েছিলেন। লুৎফুল কায়সারের গল্পটা হচ্ছে বাতিঘর। আছে কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের রাতের রং লাল। তিনি ভারতে বসবাসরত একজন তুখোর কথা সাহিত্যিক, যিনি এই মুহূর্তে ভারতে কী বলবো রাজ করছেন বলা যায়, এবং উনি বেশ ভালো একটা গল্প দিয়েছেন। আমি আসলে গ্রেটফুল ছিলাম উনি যে আমার কথা শুনে আমাকে এই গল্পটা দেবেন। আছে শোভন কাপুরিয়ার কালাপানির আলেয়া গল্পটা। শোভন কাপুরিয়ার কালাপানি সিরিজের এই গল্পটা এই বইয়ের সবচেয়ে বড় গল্প, এবং সে ভেবেছিল আমি হয়তো গল্পটা নিব না, বাট অলমোস্ট 10,000 ওয়ার্ডসের এই গল্পটা আমি নিয়েছিলাম, কারণ গল্পটার মেরিট আমাকে বাধ্য করেছিল গল্পটাকে এখানে ইনক্লুড করতে। এবং আছে পবিত্র ঘোষের অকু। পবিত্র ঘোষকে আপনারা সবাই চিনেন। পবিত্র ঘোষ ভারতের এই মুহূর্তের নামজাদা কথা সাহিত্যিকদের মধ্যে একজন তরুণ, বাট তার লেখার ইনডেপথে খুব নাড়াবে, এবং তাকে আমি যেভাবে চিনি বিভিন্ন গল্পে অডিও স্টোরির মাধ্যমে, সেখানে সে তার জাস্ট কাঁপন ধরিয়ে দেয়। এমন নর্মাল সাধারণ সিম্পল ব্যাপারগুলোকে সে এমনভাবে মানে উপস্থাপন করে যে আমি অবাক হয়ে যাই। আমি চিন্তা করি আমি হয়তো পবিত্র ঘোষের মতো একদিন লিখতে পারবো।
এবং আছে কৌশিক চট্টোপাধ্যায়ের লেখা পুতুল। কৌশিক চট্টোপাধ্যায়ের সাথে এই বইটার থ্রু দিয়ে আমার পরিচয় হয়েছিল এবং উনি নর্মালি মূলত কবিতা লেখেন, বাট ওনার গল্পগুলো আমার এত ভালো লেগেছিল যে আমি ওনার এই গল্পটা আমি রেখেছিলাম এবং আমি গ্রেটফুল যে উনি আমার গল্পটা দিয়েছেন। আছে ফারিয়া জাবিন অভিশপ্ত পাণ্ডুলিপি। ফারিয়া জাবিন একজন নতুন লেখিকা, এই মুহূর্তে সে দৃশ্যপটে নাই। ফারিয়া জাবিন একসময় ফেসবুকে পরিচিত ছিল, বিভিন্ন ধরনের হরর গল্প লিখতো, তাকে বিভিন্ন ধরনের গল্পের সাজেশনস দিতাম। নতুন লেখিকা ছিল সেই সময়, 5 বছর হয়ে গেছে, হয়তোবা সে লেখালেখির জগতে ফেরত আসবে। সে এই মুহূর্তে ফেসবুকে নেই বা আমার সাথে তার কোনো কন্ট্যাক্ট নেই। আছে 25 পিশাচ, গল্পটা অভিক পোদ্দারের। অভিক পোদ্দারের হয়তোবা বাংলাদেশের এই বইটা দিয়ে অভিক পোদ্দারের প্রথম ছাপা কাগজে তার নাম সে দেখতে পায় বলে সে জানিয়েছে, মানে তার প্রথম ছাপানো লেখা এটা। এবং আই থিঙ্ক তার একটা ভালো ডেলিভারি ছিল গল্পটা। আমি আসলে নতুনদেরকে এখানে ইনক্লুড করতে চেষ্টা করেছিলাম, কারণ নতুনেরা সেই সময় নতুন যারা ছিল, আজকে তো তারা অবশ্যই 5 বছরের অতিক্রান্ত হয়েছে তাদের বয়স, এবং তারা বেশ ভালো কাজ করছে। অভিজ্ঞতারা বেশ ভালো কাজ করছে, আমি তার জন্য শুভকামনা জানাই। আছে পলাশ পুরকায়স্থদার অভিশাপ। আপনারা পলাশ পুরকায়স্থদাকে এই মধ্যে অনেকে চিনে ফেলেছেন, তিনি তার লেখা ওয়েব সিরিজ রুমমেট এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে গিয়েছে এবং উনি দুর্দান্ত লেখেন, উনার লেখা অসাধারণ। পলাশ পুরকায়স্থ এই মুহূর্তে বাংলা সাহিত্যে বাংলাদেশে দিক মানে বিবেচনায় উনি বেশ ভালো কাজ করছেন। পলাশ পুরকায়স্থ। আছে নন্দিনী নাগের গল্প নীলার মুখ। নন্দিনী নাগের কলকাতায় অবস্থানরত নন্দিনী নাগ বেশ ভালো সাহিত্য চর্চা করছেন। আছে বাপ্পি খানের ফুলং। আপনারা বাপ্পি খানকে চেনেন। বাপ্পি খান মূলত এই মুহূর্তে বাংলাদেশে সাহিত্য জগতে তিনি বেশ নাম করা একটি নাম। বাপ্পি খান সেই সময় নাম করা ছিলেন। উনি আমাকে আসলে বাপ্পি খান আমাকে কলকাতায় পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রকাশকদের কাছে, বাট আমি বাপ্পি খানের কাছে কী বলবো কৃতজ্ঞ ছিলাম। এবং বাপ্পি খান আমাকে অনেক দিক থেকে ইন্সপায়ার করতো লেখালেখির জগতে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো বাপ্পি খানের এই গল্পটা ফুলং গল্পটা বেশ দারুণ একটা গল্প ছিল স্টোরি লাইন হিসেবে। এবং বাপ্পি খান কিন্তু আপনারা বাপ্পি খানের বিভিন্ন ধরনের লেখা পড়েছেন এবং আই থিঙ্ক আপনারা বাপ্পি খানের লেখনীকে চিনেন, বাট 2020 সালের বাপ্পি খানের এই লেখাটা ছিল সেই সময়ের বিচারে বা এখনকার দিনের বিচারে বা আগামী ভবিষ্যতের বিচারে বেশ দারুণ এবং স্ট্রং। বাপ্পি খানের একটা বিষয় আমার ভালো লাগে, সেটা হচ্ছে উনি গল্পটাকে টেনে নিয়ে যেতে পারেন এবং যে কোনো গল্পটাকে দেখা গেছে কি উনি আমি যদি বাপ্পি খানকে বলি যে ভাই আমাকে 5000 শব্দের একটা গল্প দেন, সে দিবে। আমি যদি বলি ভাই 1 লক্ষ শব্দের গল্প দেন, আই থিঙ্ক বাপ্পি খান আমাকে দেবে। কারণ হচ্ছে বাপ্পি খানের গল্পের স্টোরি টেলিংটা ওইভাবে সে করে দেয়, ছোট ভাই হয়তো বা আমাদেরই, বাট আমি আপনি করে বলি, কারণ হচ্ছে আমার শ্রদ্ধার জায়গা থেকে আমি বাপ্পি খানকে বেশ সমীহই করি বলা যায়। আছে সৌমিত্র কুণাল বসুর নন্দীবাবুর বেড়াল। এবং সৌমিত্র কুণাল বসু ভারতে আমার খুব ভালো একজন বন্ধু, ভালো একজন কথা সাহিত্যিক, এবং সৌমিত্র কুণাল বসুর এই লেখাটা অন্যতম দারুণ একটা গল্প এবং এত চমৎকার একটা গল্প আমাকে এই টিজে নিয়ে যায় যখন কলকাতার ভুতুরে সাহিত্যগুলো একদম দারুণ একটা মানে ছিল আর কি। আমি অ্যামেজড হয়েছিলাম গল্পটা পড়ে এবং আমি এক কথায় কোনো রকম চেঞ্জ ছাড়া দাদাকে বলেছিলাম, দাদা গল্পটা আমি নিচ্ছি, কোনো চেঞ্জ প্রয়োজন নেই। অনেককে আমি অনেক যন্ত্রণা দিয়েছি আমি লেখকদেরকে যে আমাকে একটু এটা চেঞ্জ করে দেন, ওটা চেঞ্জ করে দেন, বাট আমি দাদাকে বলিনি। আছে রুমা মোদক দিদির কুয়াশা আক্রান্ত রাতের ঘোরে। দিদি সিলেটে থাকছেন বাংলাদেশের এবং উনি একজন নাট্যজন, বাট ওনার লেখা আমার খুব ভালো লাগে এবং উনি অসাধারণ লেখেন, অসাধারণ তার ডায়লগ ডেলিভারি। উনি কিন্তু ভূতের সাহিত্যিক নন, উনি আমার প্রেশারে পড়ে এই গল্পটা লিখেছেন। আমি ওনাকে দিয়েছিলাম যে আপনি এই গল্পটা আমাকে লিখে দেন বা এই ধরনের একটা গল্প আমাকে লিখে দেন, উনি আমাকে আশাহত করেননি এবং উনি চমৎকার লিখেছেন। মানে হয়তো উনি যদি হরর থ্রিলার রাইটার হিসেবে এই মুহূর্তে আত্মপ্রকাশ করে যান, আমি আসলে অবাক হব না, উনি অসাধারণ লিখেন। আছে পরাগ ভূঁইয়ার কাকতাড়ুয়া। পরাগ ভূঁইয়াকে আপনারা সবাই চেনেন, ভারতে একজন সাহিত্যিক এবং সংগঠক। পরাগ ভূঁইয়া কিন্তু পত্রিকা জগতে বেশ নাম করেছেন। পরাগ ভূঁইয়ার এই লেখাটা আমি ছাপাতে পেরে আমি নিজে বেশ কৃতজ্ঞতা বোধ করেছিলাম, কারণ পরাগ ভূঁইয়ার লেখনীটা আসলে অন্য একটা লেভেলে লিখে। মানে আমরা যেভাবে লিখি, আমি যেভাবে চিন্তা করি, পরাগ ভূঁইয়ার চিন্তা লেভেলটা টোটালি ডিফারেন্ট। সে বিভিন্ন লেখক তৈরি করে, সম্পাদনা করছে,
তার ভিতর সে এই ধরনের একটা গল্প লিখেছে, আসলে আমার পক্ষে এটাকে এক্সপ্লেন করা সম্ভব ছিল না। আছে সাগরিকা রায়ের প্ল্যানচেট দিদি, খুব ভালো লেখেন উনি, আমার সাথে অনেক বয়সে বড়, বাট উনার লেখনী দেখে মনে হয় যে না উনি অসাম এবং ক্লাস। প্ল্যানচেট গল্পটা আপনারা পড়ে দেখতে পারেন, মানে আপনারা হয়তো বা একদম প্রাচীন একটা কালে চলে যাবেন, যে সময়টাতে আমরা আসলে প্ল্যানচেট চিন্তা করতাম, এখন হয়তো বা করি না, বাট তখন আমাদের কাছে একটা অন্যরকম একটা বিষয় ছিল প্ল্যানচেট নিয়ে। আপনারা আই থিঙ্ক এই গল্পটা আপনাদেরকে খুব নাড়া দেবে আর কি। আছে প্রিয়াঙ্কা চ্যাটার্জির আলেয়া গল্পটা, প্রিয়াঙ্কা চ্যাটার্জি খুব ভালো লেখেন, লেখিকা হিসেবে তিনি খুবই দারুণ, উনি আছেন কলকাতায় এবং হয়তোবা একটু কলকাতার বাইরে থাকেন, বাট প্রিয়াঙ্কার লেখানির হাত সত্যি দারুণ। আমি যেটা ভাবি যে এখানে প্রিয়াঙ্কার হয়তো আমাকে দুটো গল্প দিয়েছিলেন, আমি দুইটা গল্পই রাখতে চেয়েছিলাম, কিন্তু পরে যেতে গেলাম না, তাকে একটা গল্প রাখি। আসলে একটা গল্পই ছিল দারুণ এবং দারুণ, আমি রাখতে বাধ্য হয়েছিলাম। এবং আমার রাজীব চৌধুরী আমার লেখা ছিল পিঞ্জিরা গল্পটা, নিশিমিয়া সিরিজের এই পিঞ্জিরা গল্পটা। এরপরে এইখান থেকে আমি দিয়েছিলাম ইউটিউবে। আই থিঙ্ক গল্পটা পড়ে আপনারা জানাবেন আমি কতটুকু ভালো লিখতে পেরেছি, বাট পিঞ্জিরা গল্পটা সেই সময় বা এখনও পর্যন্ত ইউটিউবে আমার প্রকাশিত যে সমস্ত অডিও স্টোরি প্রকাশিত হয়েছে তার ভিতরে অন্যতম একটা জায়গা দখল করে আছে। বা পিঞ্জিরা গল্পটার ওইরকমই আই থিঙ্ক, আমি জানি না এটা আসলে আপনারা বিচার করবেন আমি কতটুকু পড়তে পেরেছি, বাট আপনারা এটা বিচার করতে পারেন যে আমার সংকলনটা কেমন হয়েছে। আমি এই সংকলনটা নিয়ে কখনোই অনলাইনে আসিনি, কেমন কোনো পোস্টও করা হয়নি। আমার কিছু হয়তোবা প্রকাশনের প্রতি একটু মনোযোগ ছিল যে না প্রকাশনী এই বইটা নিয়ে তেমন একটা আগ্রহ বোধ করছে না, কিন্তু পরবর্তীতে আমি টের পেলাম যে আসলে এই বইটা এমনিতেই বইটার কন্টেন্টের গুণেই চলছে, যেটা আমাকে খুব ভাবিয়ে তুলেছিল এবং আসলে আমি এই ধরনের কাজ আরও করতে চাই। থ্যাংক ইউ বিদ্যানন্দ প্রকাশনী এই বইটিকে আমার কাছে আবার নতুন সংস্করণে আমাকে নতুনভাবে ফিরিয়ে দেওয়ার জন্য বিদ্যানন্দ প্রকাশনীর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ রাকিবুল হায়দার, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ, শুভকামনা রইল।